হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, গণিতের প্যাডাগজি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে রয়েছে, প্র্যাকটিস সেট 8। ওকে, তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার আসার মতো প্রশ্ন। ওকে, এবং যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই সাহায্যকারী হবে। ওকে, তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো, নোটিফিকেশনটি অন করে রাখো। ওকে, আর একটা বিষয় যেটা দেখো বন্ধুরা, তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর অবশ্যই পিডিএফ গুলো পাওয়ার জন্য, ওকে, তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ গুলো পেতে পারো। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি ওখানে যুক্ত না হতে পারো, তাহলে তোমরা অবশ্যই করে কি টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, ওখান থেকে তোমরা অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো আজকের কিন্তু ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমাদের প্রত্যেককে বলছি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করছি তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই উপকারে আসবে। ওকে, তো বন্ধুরা, দেখো অলরেডি কিন্তু 24 তারিখে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই চটপট করে ডাউনলোড করে নাও। আর অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো, wbbpe.org। ওকে, তো তোমরা ওখান থেকে অবশ্যই চটপট করে ডাউনলোড করে নাও, এবং কোথায় পড়েছে অবশ্যই ভেন্যুটা জেনে নাও, নিয়ে আগে থেকে খোঁজ খবর নিয়ে রাখো। তো বন্ধুরা, চলো, আজকে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকে আবারও বলছি যে তোমরা স্কিপ না করে অবশ্যই 15 মিনিটের হয়তো ভিডিওটি হবে, অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। চলো, তো বন্ধুরা দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, গণিতের প্রকৃতির ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? গণিতের প্রকৃতির ক্ষেত্রে কোন বিবৃতিটি সত্য নয়? দেখো, প্রাথমিক স্তরে গণিত হলে মূর্ত এবং বিমূর্তকরণের প্রয়োজন নেই। গণিত বিশেষ শব্দ ভাণ্ডার ব্যবহার করে ধারণাগুলিকে সুনির্দিষ্টভাবে আদান প্রদান করে। দেখো, গাণিতিক জ্ঞান নির্মাণে যুক্তি প্রদর্শন ক্ষমতা গুরুত্বপূর্ণ। গাণিতিক ধারণা প্রকৃতিতে সীমাবদ্ধ। দেখো, প্রথম থেকে আমরা একটা করে এলিমিনেশন করার চেষ্টা করব। দেখো, সত্য নয় বলেছে, অর্থাৎ নেগেটিভ। তাহলে সত্য কোনগুলো আমরা দেখবো। দেখো, গাণিতিক ধারণা প্রকৃতিতে শ্রেণীবদ্ধ। অবশ্যই কিন্তু গাণিতিক ধারণাগুলি একে অপরের পরপর শ্রেণীবদ্ধ, তাহলে এটা কিন্তু সঠিক। গাণিতিক জ্ঞান নির্মাণে যুক্তি প্রদর্শন ক্ষমতা গুরুত্বপূর্ণ। অবশ্যই যুক্তির বিষয়টা যেটা রয়েছে সবসময় কিন্তু এটা একটা ট্যাগ ওয়ার্ড হতে পারে গণিতের ক্ষেত্রে। ওকে, তাহলে গাণিতিক জ্ঞান নির্মাণে যুক্তি প্রদর্শন অবশ্যই কিন্তু এটা সঠিক। তারপর দেখো, গণিত বিশেষ শব্দ ভাণ্ডার ব্যবহার করে ধারণাগুলিকে সুনির্দিষ্টভাবে আদান প্রদান করে। অবশ্যই গণিতের যে শব্দ ভাণ্ডার ব্যবহার করে সেগুলো কিন্তু আমাদের মধ্যে ধারণার যে সুনির্দিষ্ট ভাবের আদান প্রদান ঘটায়, তাহলে এটাও কিন্তু সঠিক। আরেকটা বিষয় দেখো, গণিত স্তরে প্রাথমিক স্তরে গণিত মূর্ত। অবশ্যই গণিত মূর্ত, কিন্তু বিমূর্তকরণের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এখানে বলেছে বিমূর্তকরণের প্রয়োজন নেই, তাহলে এটা কিন্তু সঠিক নয়। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো এরটা। চলো নেক্সট, আমরা খুবই তাড়াতাড়ি প্রশ্নগুলো দেখে নেবো, যেহেতু আমাদের হাতে সময় কম, তাই সময় একদম নষ্ট না করে আমরা চটপট প্রশ্নগুলো দেখব। দেখো, গণিতে গাণিতিক দক্ষতা বাড়ানো যায়। গণিতে গাণিতিক দক্ষতা বাড়ানো যায় কিভাবে? দেখো, কেবলমাত্র সংখ্যা তত্ত্ব বর্ণনা করে, শ্রেণীতে হাতের কাজ বাড়িয়ে, অনুশীলনের মাধ্যমে ধারণা জানিয়ে, কেবলমাত্র জ্ঞান দিয়ে কিন্তু দক্ষতা বাড়ানো যায় না। প্রথমে এটাকে আমরা এলিমিনেট করে দিলাম। আর সংখ্যা তত্ত্বটাও কিন্তু দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না। দেখো, হাতের কাজের মাধ্যমে দক্ষতা কিছুটা হলে বাড়ানো যায়, কিন্তু দেখো অনুশীলন বিষয়টা কিন্তু একটা ট্যাগ ওয়ার্ড হতে পারে তোমাদের জন্য। ওকে, গণিতের কিন্তু একটা ট্যাগ ওয়ার্ড অবশ্যই হতে পারে, তাই অনুশীলনটাও তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে অনুশীলন যখন বলবে সেই বিষয়টা কিন্তু একটু ভেবে দেখতে হবে। তাহলে অনুশীলনের মাধ্যমে ধারণা জানিয়ে গাণিতিক দক্ষতা কিন্তু অবশ্যই করে বাড়ানো যায়। ওকে, চলো নেক্সট। দেখো, 3 নম্বর কি বলেছে, দেখো, ব্যক্তির মধ্যে একক বুদ্ধি বলে কিছু নেই, আছে কতগুলি প্রাথমিক ক্ষমতা। দেখো, তাহলে কি বলেছে, ব্যক্তির মধ্যে একক বুদ্ধি বলে কিছু নেই, আছে কতগুলি প্রাথমিক ক্ষমতা। বক্তব্যটি কার? দেখো, কান্টের, থার্স্টনের, উডওয়ার্ডের না থর্নডাইকের। দেখো, এই যে এই বক্তব্য ব্যক্তির মধ্যে একক বুদ্ধি বলে কিছু নেই, আছে কতগুলি প্রাথমিক ক্ষমতা, এই বক্তব্যটি কিন্তু করেছিলেন দেখো
থার্স্টন। ওকে, থার্স্টন তার কি ছিল? দ্বি উপাদান তত্ত্ব, তাই তো, মাথায় রাখতে হবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে? গণিত পাঠ্যক্রমের একটি নীতি হলো, গণিত পাঠ্যক্রমের একটি নীতি কি? দেখো, ভৌগোলিক নীতি নির্ধারণ, প্রাকৃতিক সম্পদের ব্যবহার, প্রাকৃতিক সম্পদের হিসাব নিকাশ, প্রাকৃতিক নিয়মাবলীর উত্তম ব্যাখ্যায় সহায়তা। দেখো নিয়মাবলী, রুলস বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে বাদ হয়ে যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে উত্তম ব্যাখ্যা বলেছে, ওকে, এই ব্যাখ্যা যখন বলবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে। দেখো ভৌগোলিক নীতি নির্ধারণ এটা কিন্তু কোনো রকম ভাবে গণিত পাঠ্যক্রমের বিষয় নয়। প্রাকৃতিক সম্পদের ব্যবহার এটাও কোনো বিষয় না, আর হিসেব নিকেশ এটাও কিছু কিন্তু বিষয় নয়। যে প্রাকৃতিক নিয়মাবলী তার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু গণিতটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, তাহলে গণিতের পাঠ্যক্রমের একটা নীতি কিন্তু কি? গাণিতিক নিয়মাবলীর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় কিন্তু সহযোগিতা করা। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্নটি কি হচ্ছে? দেখো আয়তক্ষেত্রের ধারণা দিতে ব্যবহার করা হয়। দেখো আয়তক্ষেত্রের ধারণা কিভাবে, এই 4টে অপশন দিয়েছে। দেখো শক্ত পিচবোর্ড ও কাঁচি, দুটি লাঠি। দেখো দুটি লাঠি দিয়ে কিন্তু আমরা কখনো আয়তক্ষেত্র আঁকতে পারি না, তার জন্য কিন্তু আমাদের কটা লাগবে? দেখো 4টে। ওকে, 3টে কাঠি দিয়ে আমরা ত্রিভুজ আঁকতে পারি। ওকে, কিন্তু আমরা কিন্তু আঁকতে পারি না চতুর্ভুজ। ওকে, তাহলে ত্রিভুজ আঁকতে পারি, চতুর্ভুজ আঁকতে পারি না সবগুলি। তাহলে এখানে দেখো, কিন্তু যদি শক্ত পিচবোর্ড দেওয়া হয়, ধরো একটা শক্ত পিচবোর্ড এখানে দেওয়া হয়েছে। ওকে, দেখো শক্ত পিচবোর্ড একটা দেওয়া হয়েছে, এখানে আমরা কাঁচি দিয়ে কিন্তু এখান থেকে আমরা কেটে দিতে পারি, দিয়ে আবার এখান থেকে আমরা একটা কিন্তু আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আমরা যা কিছু বানিয়ে নিতে পারি। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ধারণা দিতে কিন্তু আমাদের শক্ত পিচবোর্ড ও কাঁচি ব্যবহার করা কিন্তু একদম সঠিক। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো, বলেছে একটি শিশুর মধ্যে বিকশিত হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে জ্যামিতি শিখন ও শিক্ষণের উদ্দেশ্য কি? তাহলে দেখো জ্যামিতি শিখনের উদ্দেশ্য কি? দেখো দৃশ্য ও স্থানিক যুক্তি সম্পর্কিত ধারণা, মৌলিক জ্যামিতিক ধারণা সম্পর্কে বোঝা, যৌক্তিক যুক্তির ক্ষমতার বিকাশ। দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু জ্যামিতির মাধ্যমে আমরা দৃশ্য এবং স্থানিক যুক্তি অবশ্যই ধারণাটা আমরা বুঝতে পারি, আর মৌলিক জ্যামিতিক ধারণাও কিন্তু আমরা জ্যামিতির মাধ্যমে পাই। ওকে, আর একটা যৌক্তিক যুক্তির বিকাশ অবশ্যই। দেখো যে কোনো বিষয় একটা উপপাদ্য সম্পাদ্য কিভাবে আমরা সেটা প্রমাণ হচ্ছে, ঠিক আছে, সেই বিষয়টা কি জ্যামিতির মাধ্যমে তার একটা প্রমাণ থাকে, ব্যাখ্যা থাকে, ঠিক আছে, তার যুক্তির ক্ষমতার কিন্তু বিকাশ অবশ্যই করে হয়। তাহলে এখানে উত্তরটা হচ্ছে কি? দেখো সঠিক উপরের সবকটি। ওকে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে? গণিতের পাঠ্য বইয়ের বিষয়বস্তু সাংগঠনিক হওয়া উচিত। গণিতের পাঠ্য বইয়ের বিষয়বস্তু সাংগঠনিক হওয়া উচিত শিক্ষকের মত অনুযায়ী। শিক্ষকের মত অনুযায়ী, দেখো পাঠ্যক্রমের মত অনুযায়ী, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী, কোনোটি নয়। দেখো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে দাও এবং সুন্দর হাত দিয়ে প্রত্যেকে একটু লাইক করে দিও ভালো লাগলে, আর প্রত্যেক বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ওকে, তো বন্ধুরা দেখো পাঠ্য বইয়ের বিষয়বস্তু সাংগঠনিক হওয়া উচিত শিক্ষকের মত অনুযায়ী, পাঠ্যক্রম অনুযায়ী, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী, কোনোটি। দেখ একদম এখানে কিছু দেখার নেই, এখানে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কিন্তু পাঠ্য বইয়ের বিষয়বস্তু সাংগঠনিক হওয়া উচিত। ওকে, চলো নেক্সট দেখো বন্ধুরা, পরের প্রশ্নে চলে এসেছি। কি বলেছে? দেখো 8 নম্বর প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কাছে অ্যাবাকাসের ব্যবহার সাহায্য করে না। দেখো নেগেটিভ কোশ্চেন এখানে। ওকে, তাহলে নেগেটিভ বলেছে, করে না, অর্থাৎ আগে আমরা দেখবো অ্যাবাকাসের ব্যবহারে সাহায্য করে কি। দেখো অ্যাবাকাস এমন একটা বিষয় জিনিস যেখানে কিন্তু একক দশক বুঝতে এবং সংখ্যাগুলো ভুল পড়া থেকে রক্ষা পেতে এবং সুন্দরভাবে বা শুদ্ধভাবে আমরা গণনা করতে অবশ্যই কিন্তু আমরা অ্যাবাকাসটা ব্যবহার করে থাকি। তাহলে দেখো এখানে অপশনগুলি কি বলেছে? দেখো একক দশক ইত্যাদি বুঝতে, তাহলে এটা ঠিক। দেখো ভুল ছাড়া সংখ্যা বুঝতে একদম সঠিক। দেখো কথায় লেখা থেকে অঙ্কে লেখা আর গণনা শুদ্ধতা, অবশ্যই শুদ্ধভাবে আমরা গণনা করতে পারি, কিন্তু এই অ্যাবাকাসের মাধ্যমে আমরা কথায় লেখা থেকে অঙ্কে লেখা এটা কিন্তু আমরা করতে পারি না। তাহলে এটা আমার সঠিক উত্তর হয়ে গেল। চলো নেক্সট পরের প্রশ্নে চলে এলাম। দেখো 9 নম্বর প্রশ্ন, যদি দুইটি বৃত্তের কেন্দ্রের মাঝের দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফল থেকে কম হয় তাহলে বৃত্ত দুটি, দেখো বৃত্তের কেন্দ্রের মাঝের দূরত্ব, অর্থাৎ দুটো বৃত্ত যদি আমরা পাশাপাশি রাখি, তাদের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে মাঝের দূরত্বের যে
যোগফল আর তাদের ব্যাসার্ধের যে যোগফল, সেই যোগফল দুটি যদি সমান হয় তখন কিন্তু বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করবে বাইরে থেকে। ওকে, আর যদি বেশি হয় তখন কিন্তু তারা পরস্পরকে স্পর্শ করবে না। আর যদি ব্যাসার্ধের যোগফল কম হয়, অর্থাৎ কেন্দ্রের যে মাঝের দূরত্ব, সেই দূরত্ব যদি কম হয় ব্যাসার্ধের যোগফলের থেকে, তখন কিন্তু তারা পরস্পরকে ছেদ করবে। ওকে, তো বন্ধুরা ভালো করে বুঝে নাও, দুটো বৃত্তের কেন্দ্রের মাঝের দূরত্ব তাদের যদি ব্যাসার্ধের যোগফল থেকে কম হয়, তাহলে সবসময় মনে রাখতে হবে যে পরস্পরকে তারা ছেদ করবে। যদি কেন্দ্রের মাঝের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সাথে যদি সমান হয়, তাহলে সেটা কিন্তু পরস্পর দুজনে বাইরে থেকে স্পর্শ করবে। ওকে, আর যদি দুটি বৃত্তের কেন্দ্রের যে মাঝের দূরত্ব রয়েছে তাদের যদি ব্যাসার্ধের যোগফল থেকে বড় হয়, তাহলে কিন্তু তারা কেউ স্পর্শ করবে না। ওকে, তাহলে এখানে 9 সঠিক উত্তর ঠিক হয়েছে। দেখো, কিন্তু যখন বৃত্তের কেন্দ্রের মাঝের দূরত্ব ও ব্যাসার্ধের যোগফল থেকে কম হবে, তখন কিন্তু পরস্পরকে ছেদ করবে। আর যদি বেশি হয় তখন কিন্তু তারা ছেদ করবে না বা স্পর্শ করবে না। আর যদি সমান হয় তখন কিন্তু অবশ্যই তারা বাইরে থেকে স্পর্শ করবে। ওকে, চলো নেক্সট। দেখো, একটি বৃত্তস্থ সামান্তরিক সর্বদা হয়। দেখো, ধরো এই একটা বৃত্ত আছে। ওকে, ধরো এই একটা বৃত্ত আমার, নেক্সট পরের প্রশ্ন কি বলছে, দেখো একটি বৃত্তস্থ সামান্তরিক সর্বদা হয়। দেখো, একটা বৃত্তস্থ সামান্তরিক সর্বদা কি হয়? একটি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, একটি রম্বস, কোনটি নয়। ধরো লোগোটা একটা যদি বৃত্ত ধরি, ঠিক আছে, দেখো এখানে আমি কি করবো, বৃত্তস্থ একটা সামান্তরিক আঁকি একটা বৃত্তস্থ। দেখো সামান্তরিক এখান থেকে টানলাম, ধরি আমরা এখান থেকে টানলাম। ওকে, এবার দেখো, অর্থাৎ এই যে বাহুটা এবং এই বাহুটা, আর এই যে বাহুটা এই বাহুটা, এই বাহু পরস্পর সমান, এই বাহুটা পরস্পর সমান, অর্থাৎ একটা কি হয়ে যাবে, আয়তক্ষেত্র হয়ে যাবে। ওকে, একটা আয়তক্ষেত্র হবে। তাহলে একটি বৃত্তস্থ সামান্তরিক সর্বদা কি হবে, একটি আয়তক্ষেত্র। ওকে, চলো নেক্সট। পরের প্রশ্ন কি বলেছে, দেখো নির্দিষ্ট সময় পর শিখন উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় কোন মূল্যায়নে। অর্থাৎ নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে যে শিক্ষার বা শিখনের ক্ষেত্রে যে সকল উদ্দেশ্যগুলো কি পরিমাণে অর্জিত হয়েছে, সেই উদ্দেশ্যগুলো সঠিকভাবে অর্জিত হয়েছে কিনা সে সম্পর্কে জানা যায় যদি নির্দিষ্ট সময় পর, অর্থাৎ নির্দিষ্ট সময় পর যে মূল্যায়ন করা হয় সেই মূল্যায়নকে কি বলা হয়। দেখো, গঠনমূলক মূল্যায়ন, সমষ্টিমূলক মূল্যায়ন, দুটিতেই কোনোটি না। দেখো, নির্দিষ্ট সময় পর যখন মূল্যায়ন করা হয় তখন তাকে বলা হয় কি, সমষ্টিমূলক মূল্যায়ন। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো নিচের কোন বিবৃতিটি সত্য নয়। নিচের কোন বিবৃতিটি সত্য নয়? দেখো, দুটি সংখ্যার লসাগু এর একটি উৎপাদক হলো তাদের গসাগু। দুটি সংখ্যার লসাগু এর একটি উৎপাদক হলো গসাগু। তিনটি জোড় সংখ্যার যোগফল সর্বদা বিজোড় সংখ্যা হবে। একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার যোগফল বিজোড় সংখ্যা হবে। এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা মোট 4টি রয়েছে। দেখো, সত্য নয় বলেছে। প্রথমে দেখো, এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা অবশ্যই 4টি রয়েছে। কত? 2, 3, 5, 7, তাই তো? তাহলে এটা কিন্তু সঠিক। দেখো, একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার যোগফল বিজোড় সংখ্যা। অবশ্যই যদি আমি 4 + 7 করি তাহলে কত হচ্ছে, দেখো 7 × 4 = 11, তাই তো? তাহলে দেখো এটা কি হচ্ছে, বিজোড় সংখ্যা হচ্ছে। তাহলে একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যার যোগফল অবশ্যই বিজোড় সংখ্যা হচ্ছে। তিনটি জোড় সংখ্যার যোগফল সর্বদা বিজোড় হয়। দেখো, তিনটে যোগ সংখ্যা, ধরো 4 + 2 + 6,
দেখো কি কত হবে তাহলে, 4 2 6, 6 4 6 6 12, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে দেখো এটা কিন্তু জোড় সংখ্যা হচ্ছে, কিন্তু এখানে বিজোড় সংখ্যা বলেছে, তাহলে এটা কিন্তু আমাদের ভুল রয়েছে। এবার দেখো দুটি সংখ্যার লসাগু এর একটি উৎপাদক হলো তাদের গসাগু, এটা কিন্তু অবশ্যই সঠিক। তাহলে দেখো বিটটা হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর, অর্থাৎ বিবৃতি সত্য নয় হচ্ছে কি বিটটা। তিনটি জোড় সংখ্যার যোগফল সর্বদা বিজোড় সংখ্যা হয়, এটা কিন্তু একদম ভুল। নেক্সট পরেরটা কি বলেছে দেখো, মিনিকে তার শ্রেণী শিক্ষক দুটি অমূল্য সংখ্যার যোগ করতে বললেন, তার ফলাফলে মিনি যে সংখ্যাটি পেল সেটি কি হবে। দেখো দুটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা একটি মূলদ সংখ্যা, সর্বদা একটি অমূলদ সংখ্যা, একটি মূলদ অমূলদ সংখ্যা হতে পারে, সর্বদা একটি পূর্ণবর্গ সংখ্যা। দেখো দুটি অমূলদ সংখ্যার যোগফল কিন্তু একটা মূলদ হতে পারে আবার অমূলদও হতে পারে, অর্থাৎ মূলদ অমূলদ দুরকম হতে পারে। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, 14 নম্বর প্রশ্ন কি বলছে, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমান হলে ত্রিভুজদ্বয়কে বলা হয় সর্বসম ত্রিভুজ, অনুরূপ ত্রিভুজ, সদিশকোণী ত্রিভুজ, উপরের সবগুলি। দেখো একটি ত্রিভুজের 3টে কোণের পরিমাপ যদি সমান হয় এবং অপর ত্রিভুজের 3টে কোণের পরিমাপ যদি সমান হয়, সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে কি সদিশকোণী। ওকে, সেটা হবে সদিশকোণী। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি শিক্ষক যদি শিক্ষার্থীদের ভগ্নাংশের ধারণা শেখাতে চান তাহলে নিচের কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকরী হবে। ভগ্নাংশের ধারণা শেখাবে, দেখো প্রথমে ব্ল্যাকবোর্ডের বিষয় লিখুন, তারপর ধারণাটি সম্পর্কে শেখান। বিভিন্ন প্রকার ভগ্নাংশের লব ও হরের পরিচয় প্রদান করা, 3 জন এবং 3 জনের বেশি শিক্ষার্থীর মধ্যে 2টি বস্তু বিতরণ করার পরিস্থিতি প্রদান করুন, তারপর ভগ্নাংশ শেখান। ব্ল্যাকবোর্ডে ভগ্নাংশটি x/y এর আকারে লিখুন, যেখানে y not equal to 0, তারপর ভগ্নাংশটি শেখান। দেখো ব্ল্যাকবোর্ডে লিখে শেখানোর থেকে বা হর বা লবের পরিচয় থেকে যদি বাস্তবিকভাবে 3 জনকে তুলে নিয়ে বা 3 জনের বেশিকে তুলে নিয়ে দুটো বস্তু যদি আমি তাদের মধ্যে ভাগ করার চেষ্টা করি, ঠিক আছে, বা সেই পরিস্থিতি যদি তৈরি করা যায় এবং তারপর বলা যায় যে এইভাবে যে ভগ্নাংশ হচ্ছে এই যে 3 জনের মধ্যে দুটো জিনিস নিয়ে ভাগ করে দিতে হবে, সেই বিষয়টা যদি তাদেরকে বোঝানো যায় তাহলে সেটা কিন্তু সব থেকে কার্যকরী পদ্ধতি হবে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল দেখো সিটটা। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো নিচের কোনটি স্থানিক আকৃতি নয়। স্থানিক আকৃতি নয়, দেখো হালকা ভারী অবশ্যই কিন্তু স্থানিক আকৃতি, ওপরে নিচে এটাও স্থানিক, দূরে অদূরে অবশ্যই। দেখো আসা যাওয়া, আসা যাওয়া কি এখানে কোনো স্থানিক বিষয় বোঝাচ্ছে না, তাহলে এটা কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর নয়। ওকে, অর্থাৎ স্থানিক আকৃতি নয় হচ্ছে আসা যাওয়া। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, জ্যা সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সত্য নয়। জ্যা সম্পর্কিত, দেখো কোন বৃত্তের জ্যা সর্বদা কেন্দ্রগামী, অবশ্যই একটা বৃত্ত তার জ্যা কিন্তু সর্বদাই কেন্দ্রগামী হবে। ওকে, দেখো বৃত্তের কেন্দ্রবিন্দু এবং পরিধির উপরে যে কোনো বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ হলো জ্যা। দেখো বৃত্তের কেন্দ্রবিন্দু এবং পরিধির উপরে, বৃত্তের কেন্দ্রবিন্দু এবং পরিধির কেন্দ্র থেকে যদি পরিধি পর্যন্ত, ধরো এটা একটা বৃত্তর লোগোটা, তাহলে বৃত্ত থেকে কেন্দ্রবিন্দু বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে যদি পরিধির ওপরে, ওকে, যদি পরিধির ওপরে যে কোনো বিন্দু সংযোগ রেখাংশ হলো জ্যা, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কিন্তু এটা হচ্ছে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা ব্যাস। ওকে, যদি আমি এটা কেন্দ্র ধরি, এই আমার লোগোর যে এটা রয়েছে, তাহলে এখান থেকে কিন্তু এটাকে আমরা কি বলি ব্যাস বলি। ওকে, তাহলে এটা কিন্তু এখানে ভুল রয়েছে দেখা যাচ্ছে। আচ্ছা বাকিগুলো দেখে নেওয়া যাক। দেখো একটি বৃত্তের কেন্দ্রগামী সমস্ত জ্যা এর দৈর্ঘ্য সমান, অবশ্যই কেন্দ্রের উপর দিয়ে যে কোটাই জ্যা যাবে সবকটা দৈর্ঘ্য কিন্তু সমান। দেখো কোন বৃত্তের সমান জ্যাগুলি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে। কোন বৃত্তের সমান জ্যাগুলি কেন্দ্র থেকে অবশ্যই, দেখো সমান জ্যা, এখান থেকে যদি একটা জ্যা যায়, এখানে যদি একটা সমান জ্যা অবশ্যই কেন্দ্র থেকে কিন্তু সমদূরবর্তী হবে, তাহলে এটাও কিন্তু
ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এখানে সঠিক নয় কোনটা দেখো, বৃত্তের কেন্দ্রবিন্দু এবং পরিধির ওপরে যে কোনো বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ হলো জ্যা, এটাই সঠিক নয়। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, 18 নম্বর এনসিএফ 2005 অনুসারে প্রাথমিক স্তরে সংখ্যার শিক্ষাদান এবং তাদের উপর ক্রিয়াকলাপ, পরিমাপের পরিমাপ, পরিমাণের পরিমাপ ইত্যাদি কিসের লক্ষ্য? অর্থাৎ সংখ্যার শিক্ষাদান ও তাদের উপর ক্রিয়াকলাপ আর পরিমাণের পরিমাপ কিসের লক্ষ্য? দেখো গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্য, গণিত শেখানোর উচ্চ লক্ষ্য, শিশু চিন্তা প্রক্রিয়াকে গণিত করার লক্ষ্য, গুরুত্বপূর্ণ গণিত শেখানোর লক্ষ্য। দেখো যখন শিক্ষাদান করা হবে সংখ্যা নিয়ে ও তাদের উপর ক্রিয়াকলাপ করা হবে, সেটা কিন্তু গণিত শেখানোর একটা সংকীর্ণ লক্ষ্যের মধ্যে পড়ে। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো বন্ধুরা আমরা পুরো শেষের দিকে চলে এসেছি। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এবং সুন্দর হাত দিয়ে একটা করে লাইক করে দাও যদি ভালো লাগে, ও প্রত্যেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি তোমাদের এই ভিডিও সমস্ত পিডিএফ যদি দরকার লাগে, অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডিএম লার্ন একাডেমি বলে অবশ্যই করে টেলিগ্রামে তোমরা সার্চ করতে পারো, অবশ্যই পেয়ে যাবে, না হলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তো বন্ধুরা দেখো গণিত শেখানোর ক্ষেত্রে কোন পদ্ধতিটি কার্যকলাপ ভিত্তিক পদ্ধতি? কোন পদ্ধতি? কার্যকলাপ, অর্থাৎ সেই পদ্ধতির মধ্যে কাজকর্ম রয়েছে। দেখো আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি। দেখো বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো যে প্রকল্প পদ্ধতির মধ্যে অবশ্যই কিন্তু কাজকর্ম রয়েছে, আর আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, এটা আরোহী হবে। ওকে, আর অবরোহী। দেখো তাহলে এই দুটো কিন্তু অবশ্যই প্রাচীন পদ্ধতি, তাই তো? তাহলে কার্যকলাপ পদ্ধতি কি হচ্ছে? প্রকল্প পদ্ধতি। নেক্সট দেখো বন্ধুরা আজকের প্রশ্নের শেষ প্রশ্ন, আজকের প্র্যাকটিসের শেষ প্রশ্ন দেখো, প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞান হলো গণিত। তাহলে প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞান হলো কি? গণিত। উক্তিটি কার? দেখো অ্যারিস্টটল, হেগবেন, বেকন, বেঞ্জামিন পিয়ার্স। দেখো বন্ধুরা প্রত্যেকে তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রত্যেককে বলবো তোমরা চটপট সাবস্ক্রাইব করে রাখো, আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা অবশ্যই পাবে টেট পরীক্ষা পর্যন্ত। ওকে, আর অবশ্যই প্রত্যেকে সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও। আর দেখো কি বলেছে প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে শেষ প্রশ্নটা। দেখো বন্ধুরা কি বলেছে, প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞান হলো গণিত। দেখো অ্যারিস্টটল, হেগবেন, বেকন, বেঞ্জামিন পিয়ার্স। দেখো এই উক্তিটি করেছিলেন অবশ্যই বেঞ্জামিন পিয়ার্স। ওকে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কি? দেখো বেঞ্জামিন পিয়ার্স। এবারে দেখো অ্যারিস্টটল কি বলেছিলেন? অ্যারিস্টটল বলেছিলেন গণিতকে পরিমাপের বা পরিমাণের বিজ্ঞান হিসেবে তিনি কিন্তু সংজ্ঞায়িত করেছেন। অর্থাৎ গণিত হলো কি? পরিমাপের বিজ্ঞান, পরিমাণের বিজ্ঞান। ওকে, এবার হেগবেন তিনি কি বলেছিলেন? দেখো হেগবেন বলেছিলেন কি? ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। ওকে, আর বেকন বলেছিলেন কি? গণিত সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। তাহলে বেঞ্জামিন পিয়ার্স বলেছিলেন কি? প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞান হলো গণিত। ওকে, বেকন বলেছিলেন কি? দেখো গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। হেগবেন কি বলেছেন? দেখো হেগবেন বলেছেন কি? ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। আর অ্যারিস্টটল বলেছিলেন কি? গণিতকে পরিমাপের বিজ্ঞান হিসেবে তিনি কিন্তু সংজ্ঞায়িত করেছিলেন। ওকে, আর গ্যালিলিও তিনি কিন্তু বলেছিলেন যে গণিত হলো সেই ভাষা যার দ্বারা কিন্তু ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন। ওকে, তাহলে ঈশ্বরের ক্ষেত্রে ঈশ্বরের কথাটি গেলে অবশ্যই তোমরা গ্যালিলিওর কথা অবশ্যই মাথার মধ্যে আনবে। ওকে, তো বন্ধুরা আজকে ছিল কিন্তু এই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। তো প্রত্যেকের আশা করি খুবই ভালো লেগেছে। প্রত্যেককে বলবো অবশ্যই সুন্দর হাত দিয়ে অবশ্যই লাইক করে দাও, এবং তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো চটপট করে সাবস্ক্রাইব করে নাও। ওকে, প্রত্যেকে ভালো থেকে পড়তে থেকো, এরকম ভাবে আমার সঙ্গে জুড়ে থেকো। প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও অবশ্যই তোমরা পাবে। প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর খুবই ভালো থেকো তোমরা। প্রচুর করে পড়াশোনা করো। আগামী রবিবার টেট রয়েছে 24শে ডিসেম্বর। অলরেডি কিন্তু
অ্যাডমিট ডাউনলোড শুরু হয়ে গেছে, তোমরা ডাউনলোড করে নাও, ভেন্যুটা কোথায় তাড়াতাড়ি জেনে নাও, নিয়ে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে থাকো। প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে অবশ্যই ভালো থাকবে এবং খুবই খুবই করে প্রচুর পরিমাণে পড়তে থাকো। চলো।